আজকে বাংলাদেশ থেকে সাদিয়ার ঘটনা শেয়ার করব। এর আগেও সাদিয়ার ঘটনা শেয়ার করেছি ব্ল্যাক ম্যাজিক মানে ওর শ্বশুরবাড়ির থেকে ওর মতে আরকি। যেটা অনেকে বলেছিল যে শ্বশুরবাড়ির মানুষই করেছিল। ওর উপর অনেক রকমের ওকে হেনস্থা হতে হয়েছে। সেই দরুণই খুব কষ্ট পোহাতে হয়েছে। আজকে সেই সাদিয়ার ঘটনাই আপনাদের সামনে তুলে ধরব। ও লিখেছে, "আসসালামু আলাইকুম দিদি, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আ বিগত কিছুদিন আমার সাথে অনেক কিছু হচ্ছে। তোমার সাথে শেয়ার করব করে করা হচ্ছে না। মন মানসিকতা ঠিক নাই। আ বলে যাই হোক, আজকে তোমার সাথে আমার লাইফের কিছু ইনসিডেন্ট শেয়ার করি। তুমি আমার নাম প্রকাশ করো না দিদি। জিনিসগুলো আমার জন্য খুবই সেনসিটিভ। যাই হোক, ঘটনা শুরু করি।" তাই তো? শুরু করছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজকে ২ টি ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। একটা তো থাকছে বাংলাদেশ, আরেকটা আমাদের ভারতবর্ষ থেকে। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের WhatsApp নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায়গল্প@gmail.com, নতুবা আমাদের Facebook এবং Instagram হ্যান্ডেল কথায় গল্প নামে। সেখানে আপনারা ইনবক্স করতেই পারেন। একটাই রিকোয়েস্ট করব, দুটোকে প্লিজ লাইক এবং ফলো করে রাখবেন। আর ঘটনা কিন্তু প্রতি মঙ্গল এবং শুক্রবার ঠিক দুপুর ৩ টায় চলে আসে। আর শনিবার রাত ১০ টায় লাইভে আসি আপনাদের সামনে। তো ট্যাগলাইনটা না হয় পরে বলব না, সাদিয়ার ঘটনাটা শেয়ার করে নিই। ঘটনাটা খুবই প্যাথেটিক। তো এর আগে আমি শেয়ার করেছি, যারা কথায় গল্পে অনেক আ আ কত ১ বছর আগে হয়তো শেয়ার করেছিলাম ওর ঘটনাটা। তো অনেকের হয়তো মনে আছে যে ওর শ্বশুর-শাশুড়ি বাংলাদেশ থেকেই পাঠিয়েছিল। ওর উপর অনেক রকমের টুকটাক করে। স্পেশালি অ্যাকচুয়ালি ওর হাসব্যান্ডের সঙ্গে যেহেতু ও বিয়ে করেছিল, ওটার জন্য মানে নারাজ ছিল। তো ওর মা-বাবার কাছেই থাকতো। ২ বছর পর, এখন যেটা ও পাঠিয়েছে, ২ বছর পর ওর শ্বশুরবাড়ি থেকে রিসেপশন করে ওদেরকে কিন্তু ঘরে তোলা হয়। ঘরে তোলা হলেও আ ওরা যে বিল্ডিং এ থাকতো, মানে শাশুড়ির ফ্ল্যাট আলাদা, সাদিয়ার ফ্ল্যাট আলাদা। তো ওর ফ্ল্যাটটা এল শেপে ছিল। আর একটা রুমে যেতে গেলে না আরেকটা রুম দিয়েই তোমার যেতে হবে। হ্যাঁ? ঐরকম টাইপের। এবং ব্যালকনি বা প্যাসেজ যেটা ছিল ওটা দিয়ে গেলে তুমি শাশুড়ির রুম, মানে শাশুড়ির ফ্ল্যাটেও যেতে পারবে। মানে একটা বিল্ডিং এ দুজনের ফ্ল্যাট আছে। তো ঠিক আছে, কিন্তু মানে আলাদাই থাকতো আরকি হাসব্যান্ড ওয়াইফ এর সাথে। হাসব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকতো। ওর বিড়ালও ছিল, পোষ্যও ছিল। তো ওদের যে বেডরুমের ঠিক বেডরুমের জানলাটা দিয়ে না ওদের পেছনটা একটা পরিত্যক্ত বাড়ি ছিল, যারা কিছু সনাতন ধর্মের লোক তো থাকতো পাশে, এবং একটা পরিত্যক্ত জায়গা ছিল। যেটা জায়গাটা না পরিত্যক্ত হলে যেটা হয় একটু ভয়ংকর রূপ ধারণ করে, এবং ওর এই যে ফ্ল্যাটটা মানে ও ২ বছর পর যে শ্বশুরবাড়ির ওখানে গেল, পদ্মা নদীর নাকি বেশি দূরে নয়, একদম কাছেই। তো ওর সঙ্গে কি হওয়া শুরু করলো? অ্যাকচুয়ালি ১ম দিন কি হয়েছে, আ ব্যাপারটা কি ওর অজান্তেই হয়েছিল। কি অজান্তে সেটাই বলছি তোমাদের। যে ১ম দিন কি হয়েছে, রাত্র ৩ টার সময় ওর হঠাৎ ঘুম ভেঙে যায়, হ্যাঁ? এবং ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে যখন ও ফিরে আসে, আ আমি বললাম যে ওর বেডরুমের জানলা দিয়ে ওই পরিত্যক্ত জায়গাটা দেখা যায়, এবং সেখানে আ একটা পরিত্যক্ত ঘরও ছিল, টিনের চাল-টাল ছিল। তো ফ্যানের হাওয়াতে কি হয়, ওই বেডরুমের জানলা থেকে পর্দাটা না খানিকটা সরে যায়। সরে যাওয়ার দরুন ওর চোখটা পড়ে ওই বাড়িতে। ওই বাড়িতে দেখে ওই টিনের চালে একটা বোঝাই যাচ্ছিল ছেলে ওরকম করে পা ঝুলিয়ে টিনের চালে বসে আছে, হ্যাঁ? এটা দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং ও কিন্তু পর্দা টেনে এসে শুয়ে যায়, হ্যাঁ? ও ভাবছে যে এইটা কি দেখলাম? আর সবচেয়ে থেকে যেটা আরকি আ কি বলবো? আশ্চর্যকর বিষয় ছিল, ও তখন কিন্তু অলরেডি কনসিভ করে নেয়। কিন্তু ও ব্যাপারটা জানতে পারে না। কারণ শুরুয়াতে তো দেখো এটা কেউই জানতে পারে না, না? পসিবল না। তো ঠিক আছে। আ এই ইনসিডেন্ট হওয়ার ঠিক ১ সপ্তাহ পর আবার ওর না মানে হয় না অনেক সময় দেখবে রাত্রে বেলা মোবাইল আমরা স্ক্রল করতে ঘুমিয়ে যাই, চার্জ থাকে না। তো ৩:৩০ টায় যখন ও চোখ খুলে, তো ভেবেছে না মোবাইলটা চার্জে দিয়ে নিই। তো মোবাইলটা ঠিক চার্জে দেওয়ার পর আবার যখন আসতে গেছে, ঠিক আবার ওই চোখটা, পর্দাটা সরে গেছে। যেহেতু ফ্যান চলছিল, ওর চোখটা ওদিকে যায়। বলে না, যেখানে তুমি মানে ভয় পেয়েছো বা তোমার ইচ্ছে নেই দেখানোর, চোখ যাতে না পড়ে তুমি চেষ্টা করো, চোখটা কিন্তু বারবার সেদিক দিয়ে যায়, তাই না? তো দেখে যে সেই ছেলেটা বাবু হয়ে বসে ও মানে রাস্তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর ও আ তোমার মানে বিছানায় এসে যায়। কিন্তু সেদিন আর ঘুমোতে পারেনি। ৫ টার সময় ফজরের আজান যেটা বলে, ওটার পরেই কিন্তু ও ঘুমোতে পেরেছে। ওর সঙ্গে কিছু আনইউজুয়াল ঘটনা শুরু হলো। ঠিক আছে? ওর না মাঝে মধ্যে যে দুপুরবেলা ঘুমাতো, যখন ও একা থাকতো,
প্রচন্ড বোবায় ধরতো, হ্যাঁ? আর ওই ভয়ছোটুকু বোবা মানে ঘুমোতেই পারতো না। অনেক সময় হয় না দুপুরে ঘুমালে হয়তো মাগরিবের আযান হয়ে গেছে। ওই সময়টা স্পেশালি মাগরিবের আযান বা সন্ধ্যার কাছে বেলায় নাকি ওর বোবায় জিনিসটা বেশি ধরতো ওকে, হ্যাঁ? তো একদিন কি হয়েছে ও মানে ওর হাসব্যান্ড এসছে দুপুরবেলা খাওয়া-দাওয়া করে একটা পাওয়ার ন্যাপ নিচ্ছে। তো ওর হাসব্যান্ডকে বলছে যে, "তুমি বাইরে যাওয়ার আগে আমাকে কিন্তু ডেকে যাবে।" কারণ আমি একা রুমে থাকলে আমার বোবায় ধরে। স্পেশালি সন্ধ্যাবেলা বা মাগরিবের আযানের সময় প্রচন্ড বোবায় ধরে। তুমি ডেকে নিয়ে রেখে যাবে। তো সেদিন না ওর হাসব্যান্ড যেহেতু অকাতরে ঘুমাচ্ছিল, এরকম ঘুমন্ত মেয়েকে হয়তো জাগানোটা উনার ভালো লাগেনি। উনি চলে গেছেন লক বাগেরা করে। হঠাৎ ও চোখ খুললো। তখন তো মানে দিনের বেলা তো জানালা-টানালা খোলা ছিল। আর ও নিশ্চয়ই বুঝতেই পারছো ও মানে ৩-৪ তলায়ই থাকতো। ওর জানলাটা দিয়ে হঠাৎ ও চোখ খুলে দেখে কেউ যেন পুরোপুরি ওর দিকে এরকম করে তাকিয়ে আছে। তো ও যেটা বলল যে, "আমি জানি না সে ছেলে ছিল, মেয়ে ছিল কি মানে এক ঝলক দেখেছি কেউ তো ছিল।" যেটা আমি চোখ খোলার সঙ্গে, সঙ্গে আমাকে দেখা মাত্রই সাট করে সরে গেছে। প্রচন্ড ভয় পেয়ে যায়। সঙ্গে, সঙ্গে আ ওর দরজা জানালা বন্ধ করে দেয় এবং ওর পোষ্যগুলি না এই বেডরুমে আসতে চাইত না। প্রচন্ড প্রবলেম করত। ঠিক আছে? ওর ভয় লাগছে। আ তো ও তোমার বেডরুমটা বন্ধ করে তোমার লিভিং রুমে এসে বসেছে। হঠাৎ আ পরশুগুলি তো বললাম খুব মানে করছিল যে ওখানে যাবে না, ওখানে যাবে না। ওই দিনটাও গেল। ও না বুঝতে পারছে না ওর সঙ্গে কি হচ্ছে। তো আরেকদিনের কথা সব দরজা জানালা বন্ধ করে মানে ও মানে ঘুমোবে না আরকি যেহেতু ভয় পায়। হঠাৎ দুপুরবেলা আ নকের একটা আওয়াজ, হ্যাঁ? যেমন বাইরে থেকে কেউ ধুম, ধুম করে আওয়াজ করছে, হ্যাঁ? তো বেডরুমের দরজা জানালা বন্ধ করেই বসা ছিল। তো ও মনে ভাবছে কে আসবে? আমি তো লিভিং রুমের দরজা বন্ধ করে এসেছি, হ্যাঁ? কে আমার বেডরুমের দরজা ধাক্কাবে? তো ও ভেবেছে হয়তো ওর হাসব্যান্ড যেহেতু এক্সট্রা চাবি উনার কাছে থাকেই। তো বলছে, "তুমি এসছো নাকি?" ওর হাসব্যান্ডের ধরে বলছে, সম্বোধন করে বলছে, "তুমি এসছো নাকি?" কোন আওয়াজ নেই। তো হাসব্যান্ডকে ফোন করেছে। ফোন করার পর হাসব্যান্ড বলছে, "না আমি তো অনেক দূরে আছি, আমার কাজে আছে, আমার দেরি হবে আসতে।" তো বলল, "তাহলে আম্মু হবে?" মানে শাশুড়ির কথা ভাবলো। শাশুড়িকে ফোন করেছে। না, শাশুড়ি বলছে, "না আমি তো আসিনি। আমি তো আমার ফ্ল্যাটেই আছি।" ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। দুম করে আওয়াজ হয়েই চলেছে। ও না ওর হাসব্যান্ডকে ফোন করে বলছে, "তুমি যেখানেই থাকো আমি জানি না, তুমি তাড়াতাড়ি চলে আসো আমার কাছে। তুমি তাড়াতাড়ি চলে এসো।" তো ঠিক আছে। হাসব্যান্ড আসার আগে কি করলো? যেহেতু একটু সময় লাগবে, ওর যে শাশুড়ি মায়ের ডোমেস্টিক হেল্পিং হ্যান্ড যে ছিলেন, উনাকে ডেকে নিয়ে আসলেন। কিছুক্ষণ উনার ঘরে বসালেন। ভয় তো লাগছিল। তো ও এবং ওর যখন মানে যেহেতু মাগরিবের আযান অলমোস্ট হয়ে গেছে তখন, সেই পরিচারিকা যখন বসেছিল, তখন ওই টিনের চালে না দুম আওয়াজ মানে লাফালাফির আওয়াজ। তো পরিচারিকাটাও শুনেছে। বলছে, "এটা কিসের আওয়াজ?" তো ও না মানে খুলাসা করেনি। বলছে, "ও বিড়াল-টিড়াল হবে হয়তো ইয়ের মধ্যে দাপাদাপি করছে।" একটু পরে পরিচারিকাও চলে গেছে। তো তারপরে হাসব্যান্ড চলে এসেছে। ও না বুঝতে পারছে না ওর সঙ্গে কেন হচ্ছে। তো এই দৌরান ও টেস্ট করল। টেস্ট করার পর আ পজিটিভ এসছে। তো ওর হাসব্যান্ডকে বলছে, "এখন তুমি কাউকে বলো না, কিছুদিন সময় যাক।" তো ও তো জানতে পেরেছে এবং বলেছে ডক্টরের কাছে যাবে। ও ধরো ১ সপ্তাহ পরে চলে যাবে ডক্টরের কাছে পুরোপুরি যাতে কনফার্ম হতে পারে আরকি। তো কাউকে জানাবে না হাসব্যান্ডকে বলেছে। ঠিক আছে? তো এই ডিউরিং না ও প্রচন্ড ভয়ংকর কিছু স্বপ্ন দেখেছে। আ কি দেখেছে? সাদিয়া দেখেছে একদিন রাত্রে ও স্বপ্ন দেখে যে ওর মৃত নানি আসছে, ওকে ধেয়ে আসছে এবং স্বপ্নে ওর আম্মু বলছে যে, "সাদিয়া তুই শিগগিরই ঘরে ঢুক। তোর নানি আসছে, হ্যাঁ? তোর নানি আসছে, তোর নানি যাতে তোকে ধরতে না পারে শিগগিরই ঘরে ঢুক।" আর স্বপ্নেই দেখছে ওর ভয়ে চোটে ও ঘরে ঢুকে গেছে। পরের দিন সকালে আম্মুকে ফোন করে বলছে যে, "আম্মু এরকম স্বপ্ন দেখেছি। আম্মুর নানির স্বপ্ন দেখেছি।" তো আম্মু বললেন যে, "তোর স্বপ্ন তোর অব্দি রাখ। ওগুলি চিন্তা করিস না। এখন শুধু ভালো কথা চিন্তা কর। হ্যাঁ? এসব কথা চিন্তা করতে নাই এখনের সময়।" ঠিক আছে, আম্মু তো বলেছে কিন্তু স্বপ্ন তো আর আমাদের হাতে নেই। যখন যেটা দেখার সেটা দেখবেই মানুষ, তাই না? আরেকদিন ও একটা স্বপ্ন দেখে যে ও কোথাও যাচ্ছে, সেখানে একটা লম্বা মতো মানুষ কালো রঙের পুরো কাপড় পোশাক পরা এবং সে একটা মৃতদেহ, একটা লাশকে দড়ি দিয়ে বেঁধে টানতে নিয়ে যাচ্ছে। এটা দেখে তো একটা মানে ভাবো তো একটা প্রেগন্যান্সির সময় যখন একটা মহিলা অলরেডি মানে একটা আমাদের একটা ফিজিক্যাল চেঞ্জ আসে, মেন্টাল চেঞ্জ আসে। মানে যখন ওরা শুনেছে না হাসব্যান্ড ওয়াইফ যে ওরা বাবা-মা হতে চলেছে, এত খুশি ছিল, এত এক্সাইটেড ছিল। কিন্তু এই ভয়ংকর স্বপ্ন দেখার পরে না ওর এক্সাইটমেন্ট কোথাও যেন হারিয়ে যাচ্ছিল। ও তো ভয়ে শেষ। সাথী আরেকটা কথা বলি যে, "দিদি জানো তো আমি প্রচন্ড ঘুমাতাম। হঠাৎ মনে হয় কি সারারাত যে ঘুম আমার চোখে ভেঙে বসছে। এত ঘুমাতাম আমি। মানে খালি পড়লে এখানে ঘুমাবো, পড়লে ওখানে ঘুমাবো এরকম টাইপের হতো আমার।" তো
যেহেতু একটু চেকআপ বললামই করতে যেতেই হবে। তো এই কথাটাও কিন্তু ওর মাকে বলেছে, আম্মুকে বলতে গেছে, আম্মু আর কথা শোনেনি। সাদিয়া বলছে, "আম্মু যদি সেদিন আমাকে কথাটা শুনে ফেলতো এবং আমার জন্য কোনো কিছু একটা উপায় বের করতো না, তাহলে হয়তো দিদি আজকে যে কষ্টটা আমি পাচ্ছি, কষ্টটা আমার পেতে হতো না।" ঠিক আছে? আম্মু তো শোনেনি। তো কি করবে? ও আল্লাহকে ডাকছে আরকি। হ্যাঁ? তো ভয় তো মনে আছেই। তো সেদিন হসপিটালে গেছে। হসপিটালে গিয়ে সবকিছু বলছে, "না ঠিক আছে।" হসপিটাল থেকে যখন কনফার্ম করল যে ও প্রেগন্যান্ট, তখন ওর হাসব্যান্ড বলল যে, "আমি আমার ঘরের সবাইকে জানাবো যে আমরা মা-বাবা হতে চলেছি।" সাদিয়া কিন্তু না করেছে, "আরেকটু কিছুদিন যেতে দাও, হ্যাঁ? তুমি তো জানোই তোমার ঘরের মানুষ পট করে নিতে পারে না।" তো খুশির খবর তো। ওর সাদিয়ার হাসব্যান্ড না কিছুতেই নিজেকে মানে থামাতে পারেনি। ও কিন্তু সবাইকে বলে দিয়েছে এবং সাদিয়ার যার প্রতি প্রচন্ড ডাউট ছিল আগাগোড়াই, সে নাকি খুব বলল যে মানে আল্লাহর রহমত যে তোমরা মা-বাবা হতে চলেছো খুব ভালো। কিন্তু এই কংগ্রাচুলেশন টা যে জানাচ্ছে না সাদিয়ার কানে কেমন যেন খটকা লেগেছে। মানে ও বুঝতে পেরেছে ও খুশি হয়ে কংগ্রাচুলেশন টা জানায়নি ওকে। এই কথাটা কিন্তু ওর হাসব্যান্ড কে জানায়। ওর হাসব্যান্ড বলল, "ধুর ওসব কিছু মাথায় নিও না।" তো ওর মনে তো একটা খুঁতখুঁত আসছেই। এখন ও বলে ফেলেছে, বলে ফেলেছে। আর তো কিছু করার নেই। তীর তো কামান সে নিকল গায়া। এখন তো এটা কিছু করার নেই। ও বাড়িতে এসছে। বাড়ি আসার পর যদিও ওরকম স্বপ্ন আর দেখেনি, কিন্তু ওর না প্রচন্ড আনচান, আনচান করত। মানে ও না কিছু একটা যে খারাপ হচ্ছে বা কিছু একটা খারাপ হবে সেটার আ ইনটিউশন টা হয়তো পাওয়া শুরু করে দিয়েছিল সাদিয়া। পরের দিন জানো তো মানে বলে কিচ্ছু নেই, বলা নেই, কওয়া নেই। সকালবেলা উঠে আমার ব্লিডিং স্টার্ট হয়ে গেছে। সঙ্গে, সঙ্গে হসপিটালে নিয়ে গেছে এবং পরের দিন ওর অ্যাকচুয়ালি যেদিন ও ব্লিডিং হওয়ার দরুনে হসপিটালে গেছে, আল্ট্রাসোনোগ্রাফি করে ওর বাচ্চার হার্টবিট শোনানোর কথা ছিল। সত্যি ঘটনাটা খুবই প্যাথেটিক গো। সেদিন নার্সিং হোমে গিয়ে জানতে পারল যে ওর মিসক্যারেজ হয়ে গেছে। অ্যান্ড ও তো প্রচন্ড ভেঙে পড়েছিল। কারণ দেখো যে মেয়েটা আরকি হার্টবিট শুনবে বলছে। আমি ভেবেছিলাম বাবুর মানে আমার সন্তানের হার্টবিটটা শুনবো। আর তখনই আমি জানতে পারি আমার সন্তান নেই। মানে সেটা যে কতটুকু কষ্টকর। আর আমি তো বুঝেই গেছিলাম আ কিছু তো উল্টাপাল্টা হয়েছে। আমার তো ইনটিউশন আসছিলই। তো যাই হোক ওরকম আসছে এসে নিজেকে হাসব্যান্ড ওয়াইফ নিজেদের তোমার মানে ঠিক রাখার চেষ্টা করছিল। ওই দরুন যেহেতু ও বুঝতেই পারছিল কিছু একটা তো প্রবলেম হয়েছে। ও আগে যাদের সঙ্গে কনসাল্ট করেছিল এই ব্যাপারে ও ওদের কাছে যায়। তো উনি বললেন যে, "হ্যাঁ, এটার মধ্যেও তোমার যারা আরকি আগে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, ওরাই ক্ষতি করেছে এবং এখন থেকে যদি কোন রকমের গুড নিউজ হয় তোমরা মানে পট করে কাউকে জানাবে না।" একটা এমনিও আমাদের একটা মানে কথা আছে যে ৩ মাস না গেলে এট লিস্ট জানাতে নাই কিন্তু, তাই না? বলছি তুমি কাউকে জানাবে না। যে ভালোবাসে না বা যে পছন্দ করে না তোমার উন্নতি বা তোমার খুশি তাকে জানিয়ে কি লাভ বলো? আর বলেছে কোনো মিষ্টি-ফিষ্টি দিলে খেতে না। পট করে কেউ কিছু দিলে খেতে না। অনেক সাবধানতা অবলম্বন করতে বলেছে। আরেকটা যেটা সাদিয়া আমাকে বলল যে, "জানো আমার এবং আমার হাসব্যান্ডের এমনি সব ঠিক আছে। আমরা যখন একসঙ্গে থাকি খুব আদর ভালোবাসা। কিন্তু একটু যদি দূরে যাই, ফোনেই এত ঝগড়াঝাটি হয় মনে হয় কি ও আমার শত্রু, আমি ওর শত্রু ওরকমটা। আবার ঘরে আসলে কিন্তু সব ঠিক।" এটা। আ ও বাচ্চার জন্য যখন ট্রাই করে আ কা কনসিভ করার জন্য বলছে পরের দিনই জানো তো হয়তো পিরিয়ডস এর ডেটটা আমার পিরিয়ডস হয়ে বসে থাকে। হয়তো ১৫ দিন পরে পিরিয়ডস এর ডেট তখন আমি পিরিয়ডস হয়ে বসে থাকি। এইরকম অবস্থা চলছে আমার। তো ও বলছে যে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি। আল্লাহকে ডাকছি আরকি যে আল্লাহর রহমতে যদি আমার একটা সন্তান চলে আসে। তো এটাই আমি করছি। হোপ সো সুখবর হলে তো ও আমাদেরকে জানাবে। তো ডেফিনিটলি সাদিয়া আমি সবসময় একটা কথাই বলি, তুমি যেমন আল্লাহকে মানো, আমি যেমন ঈশ্বরকে মানি। ভগবানের উপরে কিন্তু কেউ নয়। তাই না? আল্লাহর উপরে কিন্তু কেউ নয়। আল্লাহকে তুমি প্রার্থনা করো। তোমাদের যেরকম রিচুয়ালস ওরকম দিয়েই তুমি প্রার্থনা করো। চেষ্টা করো তোমাদের ৫ ওয়াক্ত নামাজ যেটা খুবই ম্যান্ডেটরি এবং খুব পবিত্র একটা জিনিস সেটা চেষ্টা করো। এইসব পবিত্র জিনিস করলে আমার মনে হয় তুমি যে তোমার উপর যে নেগেটিভ ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা হয় বা ওরা একটা কিছু চালান করার চেষ্টা করে সেটা কিন্তু পারবে না। তোমাদের কুরআন আছে, কুরআন পড়ো। ও কিন্তু আয়াতুল কুরসিও পড়তো। ঠিক আছে? আয়াতুল কুরসিও তুমি ফ্রিকোয়েন্টলি পড়তে পারো। কুরআন পড়ো। কুরআনেও অনেক রকমের ভালো, ভালো তোমার দেওয়া থাকে, তাই না? পড়তেই পারো। তো আমি তো সবসময় বলি আমরা যে ধর্মেই বিশ্বাস করি, আমি যেমন আমার গীতা, ভগবানকে বিশ্বাস করি, তুমি তোমার আল্লাহ, কুরআনকে বিশ্বাস করো। সেই বিশ্বাসে যদি আমরা অগ্রসর হই না সব ঠিকঠাক হয়ে যাবে। কারণ পরমাত্মা তো আল্টিমেটলি একজনই, তাই না? রাস্তাটা হয়তো আলাদা, আলাদা ভাবে আমরা ফলো করছি। তো কেমন লাগলো সাদিয়ার ঘটনাটা? থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। নাম প্রকাশ করতে মানা করেছো, করিনি। এভাবেই ঘটনা পাঠাতে থাকো। বাংলাদেশের সকল বন্ধুরা দের কাছে রিকোয়েস্ট করব তোমরাও পাঠাতে পারো। কোনো অসুবিধা নেই। এখানে সকলের ঘটনাই প্রস্তুত করা হয়। শুধু ঘটনাটা আমাদের জন্য হতে হবে। নেক্সট ঘটনায় যাব। স্নিগ্ধা পাঠিয়েছে। স্নিগ্ধা একজন টেট টিচার। উনি আসাম।
আসামের থেকে পাঠিয়েছে, ঠিক আছে? কিন্তু এই স্নিগ্ধার ঘটনা শেয়ার করার আগে ও আমার থেকে ছোটই, হ্যাঁ? তো একটা আমাদের ট্যাগলাইনটা বলে দিই যে কথার গল্প ভূতুড়ে আড্ডা স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন। কারণ আমাদের মেইন উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য আপনাদের ছোটবেলার সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া। আর কিছু না, ওইটুকুনি। তো শুরু করি স্নিগ্ধার ঘটনা। বললামই ট্যাগ টিচার। তো ট্যাগ টিচাররাও জানো তো ধরো ৪-৫ বছর করার পরেও ওরা যদি চায় ট্রান্সফার নিতে পারে। তো অ্যাকচুয়ালি স্নিগ্ধার যখন মানে ওর ইয়ে হয় না, ওর বাড়ির থেকে প্রায় ১২ ঘন্টা দূরে হয়, আসামেরই জায়গায়। তো ও চেষ্টা করছিল যে একটু এটলিস্ট বাড়ির কাছে না হলেও ১-২ ঘন্টা দূর হলেও তো বাবা তোরা শনি রোববার তো বাড়িতে আসতে পারি বা কোনো মানে ইমার্জেন্সি হলে কেউ তো ওর বাড়িতে আসতে পারবে বা ও যেতে পারবে না। সবসময় তো ফ্লাইটে আসা যাওয়া পসিবল না। তো ওই বাস বা ট্রেনই ভরসা আমাদের। তো তখন স্নিগ্ধা অনেক চেষ্টা চরিত্র করে ওদের বাড়ির থেকে তোর ১.৫ ঘন্টা দূর একটা তোমার ধরো কি বলবো ঠিক ওটাকে শহরতলিই বলা যায়। গ্রাম পুরাপুরি না হলেও শহরও নিশ্চয়ই বলা যায় না। তো ওরকম একটা স্কুলে ওকে অ্যাজ এ টেক টিচার অ্যাপয়েন্ট করা হলো। তো স্কুল বাড়ির না ঠিক ধরো অবভিয়াসলি অসমীয়া মাধ্যম, অসমীয়া মিডিয়াম। হুম? স্নিগ্ধা নিজেও বাঙালি হলেও কিন্তু অসমীয়া মিডিয়ামেই পড়েছে। তাই ওর জন্য তো খুবই ইজি। তো যাই হোক তোমার কি করলো স্নিগ্ধা যে ওই স্কুলের আশেপাশে একটা ঘর নিল। সো ওয়াকিং ডিস্টেন্স মানে সত্যি কথা বলতে গেলে বাড়িটার থেকে স্কুল দেখাও যায় ওইরকম টাইপের নিল। হ্যাঁ, তো আসাম প্যাটার্নেরই ঘর। তো স্নিগ্ধা নতুন টিচার আসার পর স্টুডেন্টরা দেখবে না কত রকমের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে মানে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। তো স্নিগ্ধার হলো সমাজবিদ্যা মানে সোশ্যাল স্টাডি ওর সাবজেক্ট ছিল সমাজবিদ্যা। তো একটা স্টুডেন্ট ছিল যার নাম আমি এখানে ছদ্মনাম ইউজ করছি। স্নিগ্ধা যদিও আমাকে পাঠিয়েছেন, আমি দিচ্ছি না। আর স্নিগ্ধা কিন্তু এটা আমাকে Facebook পেজে পাঠিয়েছেন, হ্যাঁ? তো যাই হোক স্নিগ্ধা আর কি বলছে মিলি, হ্যাঁ? তো মিলি মেয়েটা ভালো ছিল পড়াশোনায়, খুব যে একটা খারাপ ছিল তা না। মানে হয় না যে গ্রামে তো ওরকম ভাবে ফ্যাসিলিটি পায় না। তো একটু যদি গাইড করা যায় মেয়েটা কিন্তু ভালো রেজাল্ট করবে। আর সমাজবিদ্যায় সত্যি মেয়েটা খুব ভালো আর ইন্টারেস্ট নেয়। তো বেশ স্নিগ্ধাও যেমন কপি চেক মানে কপি যদি কালেক্ট করা থাকতো, "এই একটু করে দিয়াচোন" মানে অসমীয়াতে বলছে, "এটা তুমি কালেক্ট করে দাও তো, হ্যাঁ? কপিবিলাক সকলক সবেক দি দিয়া।" মানে সবাইকে কপিগুলি দিয়ে দিও, এরকম করে বলতো। তো স্নিগ্ধা বলছে, "আমি ৮-৯ মাস হয়েছে স্কুলটাতে জয়েন করেছি। তারপর আ হঠাৎ একদিন কি হয়েছে মানে একটা কিছু কারণবশত ঐদিন ওর বাড়ি আসতে হয়েছে। সেদিন থার্সডে ছিল। মানে সকালবেলা মানে ওর মার বা বাবার কিছু একটা প্রবলেমের জন্য ওর বাড়ি আসতে মানে হয়েছে। তো সেদিন আর স্কুল যেতে পারেনি। তো শুক্রবার দিন ক্লাস হবে, শনিবার দিন হাফ ছুটি হওয়ার পর তারপর বাড়ি আসবে। তো ও কি করলো? বৃহস্পতিবার দিন বিকেল বেলা আবার ওই ওর মানে ও যেখানে চাকরির জন্য থাকে ওইখানে ফিরে গেল। রাত্রে ওই ধরো কটা বাজে? ৮ঃ০০ ৮:৩০ ওই সময় আ মানে আমি না ঘটনাটা না মানে ভাবছি আর সত্যি কষ্টকর ঘটনাটা তো আমি মানে সত্যি বলছি ডুবে গেছি ঘটনাটাতে গো। আর বলছি ঘটনাটা শেষ করার পর বলছি আমি কেন এত ডিস্টার্ব। তো ওই ৮ঃ০০ ৮:৩০ হবে। গ্রামের মানুষ তো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে থাকে। হঠাৎ ওর দরজায় নক হচ্ছে। তো দরজা খুলেছে, খোলার পর আমি বললাম গ্রামের পরিবেশ, শহরতলি, গাছগাছালি প্রচুর আছে। হঠাৎ দেখে মিলি দাঁড়িয়ে। তো বাইদেউ বলে ডাকছে, হ্যাঁ? যে বলছে, "বাইদেউ মই আহিলো, মোক এক গ্লাস পানি দিয়কচোন।" মানে আমাকে একটা গ্লাস জল দিন তো। তো বাইদেউ বলছে যে, "তুই এখানে কি করে আসলি? হ্যাঁ? তুই এখন কেন মানে তোর মা-বাবা কেউ এসছে নাকি? তুই এত রাত্রে তো তুই আসার কথা না, তোর বাড়ি তো দূর আছে।" তো বলছে, "নাই মই এনেই ফুৰিবলৈ আহিছিলো।" মানে এমনি ঘুরতে এসছি। আমি তো জানি আপনি এখানে থাকেন। এক গ্লাস জল কার থেকে চাইবো? আপনি তো আমার বাইদেউ, আমি আপনার থেকে চাইতে এসছি। তো স্নিগ্ধা না গিয়ে এক গ্লাস জলটা আনলো। মানে স্নিগ্ধা যখন ওর হাতে জলটা দিতে গেছিল না বলছে, "বাইদেউ আমি আরকি আমাকে ছুবেন না। এখানে আমি একটা মৃত বাড়িতে এসছি, হ্যাঁ? ওটার জন্য আপনি আমাকে দূর থেকে বাইরে দিয়ে দিন, আমি এখান থেকে জল নেবো। আমাকে ছুলে আপনি অসুস্থ হয়ে যাবেন।" হ্যাঁ? মানে কেউ ওনাদের রিলেটিভ মারা গেছে তাই আরকি এসছে। ওটাই বলেছে ওর মা-বাবার সাথে। ঠিক আছে। তো আবার ওইখানে রেখে তা বলছে, "আজকে নিও না, কালকে তুমি চান করার আগে গ্লাসটা ধুয়ে নিয়ে নিও। নাহলে তুমি ছোঁচি হয়ে যাবে।" ওইরকম টাইপের আরকি। ওষুধ লেগে যাওয়া আরকি ছোঁয়াছুটি ব্যাপারটা। তো বলে, "ঠিক আছে, আমরা তো এগুলি মানি।" তো গ্লাসটা সেদিন ওখানে পড়া ছিল। তো পরের দিন সকালবেলা স্নানের আগে ও গ্লাসটাকে নিয়ে ধুয়ে রাখলো। তারপরের দিন স্কুলে গেছে। স্কুলে গিয়ে দেখি মিলি আসেনি। হ্যাঁ? তো সবাইকে জিজ্ঞেস করলো, "কি হল? মিলি কোট গইছে? মিলি কোট গইছে?"
তো বলছে, "আরে মিলি তো কালকে ম্যাডাম আপনি আসেননি? কালকে মিলিও আসেনি। আমি তো ওর বান্ধবী বলছে যে ওর কার বিয়ে আছে, বিয়ে খেতে গেছে।" হ্যাঁ? তো মিলি বলেছে ২-৩ দিন আসবে না। বলছে, "বিয়ে খেতে গেছে? কালকে দেখি আবেলি আমার ঘরে এসছে। এসে বলছে কার বলে মৃত্যু হয়েছে। ওইখানে ওর মা দেওতার লগে এসছে। জল পিপাসা পেয়েছে। তাই আমার ঘরে কার ঘরে চাইবে? মৃত বাড়িতে চাইতেও কেমন লাগে? আমার বাড়িতে এসে জল খেতে এসছে।" তো বলছে যে, "নাই, নাই তাই তো মানে ওর তো কার বিয়ে ছিল, ও বিয়ে খেতে গেছে। ও তো আসেনি এখানে।" ওর পাশের বাড়ির মেয়েটা বলছে, "না আমি তো জানি সবাই গেছে।" হ্যাঁ? তারপর হাফ টাইমে একটা খবর এসছে স্কুলে যে আ মানে স্কুল ছুটি দেওয়ার জন্য। কেন? ওদের যে স্কুলে একটা ছাত্রী পড়তো সে অকস্মাৎ মারা গেছে। ছাত্রীটা আর কেউ নয় সে হলো মিলি এবং বিয়ে বাড়িতে গেছিল। যেহেতু বললাম শহরতলি যেই বাড়িতে বিয়ে গেছিল না পুকুর ছিল। এবং সে মানে এক্সপ্লোর করতে, করতে কখন পা স্লিপ খেয়ে যে পুকুরে পড়েছে কেউ বলতে পারে না মেয়েটা সাঁতার জানতো না। এবং কেউ খোঁজ পরে যখন লাশটা ভেসে উঠে তখন কিন্তু কি বলবো? সবাই জানতে পেরেছে আরকি। স্নিগ্ধা প্রচন্ড ভয় পেয়ে যায়। ও খুবই ভয় পেয়ে যায় কারণ ও তো গ্লাসটা অব্দি ও পরের দিন সকালে কিন্তু ধুয়ে রেখেছে। আমি বললাম যে বলছে ওসুজ মরা বাড়ির থেকে এসছে। মানে বুঝতে পারছো তো? ও কি ইন্ডিকেশন ও কিন্তু ভুল বলেনি তার মানে বলো। মরে গিয়ে বাচ্চাটাও কিন্তু ভুল বলেনি। ও কিন্তু ঠিকই বলেছে। কিন্তু এটা বলেনি যে ও নিজেই মৃতা। ওর মাকে ফোন করে সব কথা খুলে বলে, তো মা বলে যে, "তুই চলে আয়, হ্যাঁ? তুই মানে হেডমাস্টারকে বলে বল তুই শরীর খারাপ তুই চলে আয়।" যে হাজার হোক একটা অতৃপ্ত ছায়ের হাওয়া তো লেগেছে। তো বাড়ি যাওয়ার পর ওর মা নাকি ওকে নিয়ে যায় এক মানে কোনো বাড়ি আরকি শীতলা মাতা বা ঐরকম বাড়িতে আরকি নিয়ে যায়। তো মা ঘটের জল দেয়, ইয়ে করে বলছে, "না ভয় পাস না। শেষ দেখা তোকে দেখা দিতে এসেছিল। তোকে বোধহয় খুব ভালোবাসতো বাচ্চাটা। তুই যে কেয়ার করতি তোকে খুব ভালোবাসতো।" এর আগেও আমি একাধিকবার বলেছি গো, মৃত্যুর পর সে যে প্রেমিক-প্রেমিকাই হবে তেমন তো না, ভালো টিচারও হতে পারে। ও কিন্তু ওর টিচারকে দেখা দিতে এসেছিল। আজকে কেন আমি এত ডিস্টার্ব বলছি না? এই দেখো সাদিয়ার ঘটনাটা আমি আমি কিন্তু এটা মানে হয় না ওই ডেট ওয়াইজই কিন্তু আমি দুটোকে একসঙ্গে করেছি যে দুটো একই সময় মানে সকাল বিকেলে এসছে। আচ্ছা একই টাইমে প্রেজেন্ট করব। প্রেজেন্ট করতে গিয়ে এখন যে বলছি না, এখন বলছি দেখো আগে সাদিয়ার সে আ মানে বাচ্চাটা জন্মই হতে পারল না। খুব ছোট ভ্রূণ অবস্থায় মারা গেল। এখানে এই ছোট্ট বাচ্চাটা মিলি সে মানে গেছে বিয়ে খেতে হুট করে এরকম ভাবে। মানে কি বলবো? ওরা হয়তো মৃত্যুর পরে না ওরা নিজেরাই বিশ্বাস করতে পারে না। এরকম স্পেশালি মিলির কথা বলছি আমি যে ওরা নেই। আর ভগবানকে বলব এইটুকুনি বাচ্চাদেরকে জীবন কেনই দাও যদি চট করে জীবন নিয়ে নেবে, দিওই না। সত্যি আমি না সত্যি আজকে ভারাক্রান্ত আর কোথাও না কোথাও আমার ইনসিডেন্টটা মনে পড়ছে। এরকম ইনসিডেন্ট আসলে না আমি না চাইতেও হয়তো অনেক কিছু রিলেট করে ফেলি। যেটা হয়তো আমার করা উচিত না, ভুলে যাওয়াই উচিত। মানে হয়ে যায় গো, কি করব আর? তো আমি বলব না এটা কেমন লেগেছে, কেমন একদমই না। কারণ সত্যি কষ্টের আমি আমার মতো সবাই হয়তো একটু ডিস্টার্ব হয়ে আছো। সত্যি ডিস্টার্ব হয়ে আছো। তো আজকের এপিসোডটা আর এগোচ্ছি না। এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।